চ্যাপ্টার 3টা শেষ করেছিলাম। সো আজকে আমরা চ্যাপ্টার 4 থেকে শুরু করছি। প্রবাবলি উই ক্যান কভার চ্যাপ্টার 4 এন্ড 5 টুডে। সেই ক্ষেত্রে হয়তো আগামী কালকে আপনাদের একটা ছোট্ট সেশন প্রয়োজন হতে পারে। আমি স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা করছি। না, তুমি ওটা তো নষ্ট করে ফেলবা। হ্যাঁ, তুমি নষ্ট করে ফেললে তো হবে না। দেখি তোমার শুশুই আছে কিনা। পুতু পুতু পুতু, এই দাঁড়াও, দাঁড়াও তো। হাত এভাবে রাখবো, হাত কিন্তু নামাবো না, এভাবে রাখো, রেখে দিও। একটু হাত নামাইছো কেন? এটা জায়গা রাখো। আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে। সো ঠিক গতকালকে যে টিপস বা প্রিন্সিপালটা আমরা ব্যবহার করেছি, আই লাইক টু জাস্ট রিপিট ইট। যে আপনাদের কাজ হবে সব ডকুমেন্টগুলো একবার রিডিং পড়া ফর দ্য ফাইনাল এক্সাম। সেটা হচ্ছে 26 তারিখের আগে পড়তে পারলেই ভালো। সেকেন্ড হচ্ছে পরীক্ষার আগে যতটুকু সময় পাবেন ওই সময়টা ইউ উইল give more emphasis on the definitions, definitely the definitions, আর হচ্ছে যে হেডলাইন গুলো আছে হেডলাইনের সাথে যে প্যারাগ্রাফটা আছে প্রথম প্যারা, সেই প্রথম প্যারাটাকে বেশি এমফাসাইজ করবেন। যদি দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্যারা থাকে সেইগুলোর প্রথম 1-2 লাইনকে বেশি এমফাসাইজ করবেন। কারণটা আমি আপনাদেরকে জানিয়েছি যে যখন আমি এই ডকুমেন্টগুলা প্রিপেয়ার করেছি, আই ট্রাই টু ইউজ দ্য কনসেপ্ট অফ নিউজ স্ট্রাকচার। এখানে আসলে মোস্ট ইম্পর্টেন্ট মেসেজগুলো উপরে থাকে, প্রথমে থাকে। সো দ্বিতীয়ত হচ্ছে যেহেতু উই হ্যাভ ডিসাইডেড নট টু মেক এনি অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন্স, সো কোয়েশ্চেন যেহেতু ডিরেক্টলি টেক্সট থেকে হবে, সেই ক্ষেত্রে ডেফিনেশন এবং ইম্পর্টেন্ট মেসেজগুলাই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। So in that line, please come up with the definition of wage. আপনারা wage এর definitionটা খুব ভালো করে দেখে রাখবেন। So that is the payment of labor service per unit of time. Per unit of time এটাকে একটু আপনাদের মনে রাখতে হবে। আর এই যে ওয়েজ, আর্নিংস, টোটাল কম্পেনসেশন এন্ড ইনকাম, এই চারটা আই হোপ at least one question from here থাকাটাই স্বাভাবিক। যদি মিস হয়ে যায় তো মিস তো হতেই পারে। সো ইন দ্যাট রিগার্ডস এই ওয়েজ চারটা ওয়েজের যে কম্পোনেন্ট, ওয়েজের তো কম্পোনেন্ট না, আসলে ইনকামের কম্পোনেন্ট। ইনকামের এই কম্পোনেন্ট গুলা সম্পর্কে আপনার খুব সুস্পষ্ট ধারণা থাকতে হবে। ওয়েজটা কি, আর্নিংটা কি, টোটাল কম্পেনসেশন কি, ফ্রিঞ্জ বেনিফিট কি এবং ইনকাম কি। সো দেন দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ কনসেপ্ট। এই ডিফারেন্ট ওয়েজ কনসেপ্টের মধ্যে এটলিস্ট ডেফিনেশন গুলা কোন কোন ডেফিনেশন আমি আর একটু সুস্পষ্ট করে বলে দিচ্ছি। সাবসিস্টেন্স, মিনিমাম লিভিং, এই তিনটা, প্লাস নমিনাল এন্ড রিয়েল, এই পাঁচটা ডেফিনেশন আপনার খুব খুব ভালো করে মনে রাখতে হবে। সাবসিস্টেন্স ওয়েজ, মিনিমাম ওয়েজ, লিভিং ওয়েজ, as well as nominal wage and real wage। এর মধ্যে মিনিমাম ওয়েজের ডেফিনেশনটা এখানে খুব ভালো নাই। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ইউ ক্যান গো টু দ্য গুগল, সার্চ ফর এ ডেফিনেশন অফ মিনিমাম ওয়েজ। মিনিমাম ওয়েজটা আপনারা বাইরের যে কোনো একটা বই থেকে অথবা ওয়েব সার্চ করে আপনারা একটু দেখার চেষ্টা করতে পারেন। জাস্ট এ মিনিট। তো এই পাঁচটা ডেফিনেশন আপনারা খুব ভালো করে মনে রাখবেন। এবং রিয়েল ওয়েজের যে ডিটারমিনেন্টস আছে সেখানে
প্রথম ডিটারমিনেন্টটা ডিটেইল পড়বেন, হোয়াট ইজ দ্য পারচেজিং পাওয়ার অফ মানি, আর বাকিগুলা মনে রাখবেন, ফ্রিঞ্জ বেনিফিট, এক্সট্রা আর্নিং, ওয়ার্কিং আওয়ার, টেনিওর অফ সার্ভিস এবং সোশ্যাল স্ট্যাটাস। সো প্রথমটাকে একটু ডিটেইল পড়বেন আর বাকি গুলাকে একটু মনে রাখবেন, লিস্ট পয়েন্ট গুলা মনে রাখবেন ফর দ্য এক্সাম। So this is about 4.1. 4.1, this is a very important chapter. Chapter 4 থেকেই গতকালকে আমরা একটা ক্যালকুলেশন দেখার চেষ্টা করেছি। So, যদি স্যার হ্যালো হ্যালো আপনি বলেন স্যার আরেকবার রিপিট করবেন প্লিজ স্যার, কোনটা। আরেকবার রিপিট করবেন, মানে এই যে কি কি দিলেন 4.1 থেকে নিচের দিকে, আমি ওকে, একটু অন্যদিকে গেছিলাম তো। জি 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 স্যার, থ্যাংক ইউ। তো গতকালকে আমরা সরি, ফার্স্ট রিভিউ সেশনে আমরা একটা বিষয় দেখার চেষ্টা করেছি, বা আপনিও যদি খুব স্পেসিফিক্যালি দেখেন, সো দেয়ার আর 4 চ্যাপ্টার্স, চ্যাপ্টার 3, 4, 5, 6। সো 40টা প্রশ্ন প্রতি চ্যাপ্টারে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, প্রতি চ্যাপ্টারে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হলে দেয়ার শুড বি 10 কোয়েশ্চন ফ্রম ইচ অফ দ্য চ্যাপ্টার। কিন্তু ইউজুয়ালি চ্যাপ্টার 6 থেকে আসলে খুব বেশি প্রশ্ন করার সুযোগ হবে না, বড় জোর 3টা থেকে 4টা প্রশ্ন করা যেতে পারে। সেই ক্ষেত্রে চ্যাপ্টার 3, 4 এ আসলে নাম্বার অফ দ্য কোয়েশ্চন শুড বি ইনক্রিজড। সেই দিক থেকে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সো আমরা যেটা এইমাত্র ডিসকাস করলাম, যে ইউ হ্যাভ টু লুক ইনটু দ্য ডেফিনেশন অফ ওয়েজ এজ ওয়েল অ্যাজ দিস কম্পোনেন্ট অফ ইনকাম। কম্পোনেন্ট অফ ইনকাম গুলাকে আপনার ভালোভাবে বুঝে রাখতে হবে যাতে আপনি কনফিউজ না হয়ে যান। আর 5টা ওয়েজের ডেফিনেশন: সাবসিস্টেন্স ওয়েজ, মিনিমাম ওয়েজ, লিভিং ওয়েজ, রিয়েল ওয়েজ এন্ড নমিনাল ওয়েজ। রিয়েল ওয়েজ এন্ড নমিনাল ওয়েজ, এর মধ্যে মিনিমাম ওয়েজের ডেফিনেশনটা এখানে ভালো নাই, সেটা আপনি অন্য কোনো জায়গা থেকে একটু দেখে রাখবেন মিনিমাম ওয়েজের ডেফিনেশনটা। এর পাশাপাশি রিয়েল ওয়েজের যে ডিটারমিনেন্টস গুলো আছে, সেই ডিটারমিনেন্টস গুলোর মধ্যে প্রথমটা পারচেজিং পাওয়ার অফ মানি, সেটা খুব ডিটেইল আপনি দেখার চেষ্টা করবেন। আসলে ডিটেইল বলতে আছে এখানে 4 লাইন। সো পারচেজিং পাওয়ার অফ মানি ইউ হ্যাভ টু লুক ভেরি মাইনুটলি। আর বাকি যেই ডিটারমিনেন্ট গুলো আছে, সেই ডিটারমিনেন্ট গুলা এটলিস্ট লিস্টটা যাতে আপনার মনে থাকে: fringe benefit, extra earning, working hour, tenure of service, and social status. So this much about document 4.1. Let's get into document 4.2. So document 4.2 থেকে একটা বিষয়, just before going into the text, uh, this is a very important chapter for the student of economics, কিন্তু হিউম্যান রিসোর্স ম্যানেজারদের জন্য আমরা আসলে ইকোনমিক্স এর খুব থিওরিটিক্যাল ওরিয়েন্টেশনে নিয়ে যেতে কখনোই আগ্রহী ছিলাম না। আমরা ইকোনমিক্স এর ওই বিষয়গুলাই আপনাদেরকে জানার জন্য ইন্টারেস্টেড করার চেষ্টা করেছি, যেটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে কাজে লাগবে। সো এইরকম একটা পার্সপেক্টিভ থেকে ওয়েজ থিওরি আপনাদের সামনে নিয়ে আসার কারণ হচ্ছে যে যাতে হিস্টোরিক্যালি ওয়েজ সম্পর্কে ইকোনমিস্ট, সোসিওলজিস্ট এন্ড আদার্স তারা যেই বিষয়গুলা বলেছেন, তাদের যেই আন্ডারস্ট্যান্ডিং ছিল, তারা যেটা তাদের আন্ডারস্ট্যান্ডিং কে এক্সপ্রেস করেছেন, সেটার একটা খুবই শর্ট ভার্সন আপনারা জানতে পারেন। বিকজ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যুগুলার একটা বিষয় হচ্ছে ওয়েজ। সো এটা আগে আপনাদেরকে জানিয়েছিলাম যখন কোয়েশ্চন প্যাটার্নের ডিসিশন হয় নাই বা খুব ট্রেডিশনাল ওয়েতে পরীক্ষা হওয়ার কথা ছিল, তখন আমরা জানিয়েছি যে আপনারা ডেফিনেটলি ডকুমেন্টটা পড়বেন, বাট ইউ উইল গিভ এমফাসাইজ অন দ্য লাস্ট টু রিসেন্ট থিওরিজ। লাস্ট টু রিসেন্ট থিওরি, একটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল আর একটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি। সো এই ডকুমেন্টটা একবার আপনারা রিডিং পরে রাখতে পারেন, বা রিডিং পড়াটাই ভালো হবে, বাট ইউ উইল give emphasis on this human capital theory as well as marginal productivity theory. এর মধ্যে আপনাদের সব কোয়েশ্চন গুলাই
আহ, এই টেক্সটের মধ্যে কনফাইন থাকবে। আমরা যে লেকচার নোটটা দেখছি এই লেকচার নোটগুলোর মধ্যেই কনফাইন থাকবে। দুইটা বিষয় আপনাদেরকে এই লেকচার নোটের বাইরে বই থেকে বা ইন্টারনেট থেকে একটু বেশি পড়ার রিকোয়েস্ট করছি। একটা হচ্ছে নমিনাল ওয়েজ, সরি মিনিমাম ওয়েজ, আমি আবার বলছি মিনিমাম ওয়েজ। আর সেকেন্ড ওয়ান হচ্ছে হিউম্যান ক্যাপিটাল। হিউম্যান ক্যাপিটালটা কি? সো এই দুইটা বিষয় আপনারা এই ডকুমেন্টের বাইরেও একটু দেখার চেষ্টা করবেন, আর বাকি কিছু অন্তত পরীক্ষার জন্য এই ডকুমেন্টের বাইরে দেখার খুব একটা প্রয়োজন হবে না। সো হিউম্যান ক্যাপিটাল থিওরি ইউ হ্যাভ টু গো ইন ডিপ। এটাকে খুব ডিটেইল আপনি একটু বুঝে রাখার চেষ্টা করবেন। হোয়াট ইজ হিউম্যান ক্যাপিটাল থিওরি? স্পেশালি হিউম্যান ক্যাপিটাল থিওরিতে বলা হচ্ছে যে আসলে মানে এই পুরা ডকুমেন্ট নাম্বার 4.2 তো আমরা এটাই বোঝার চেষ্টা করি যে আসলে ওয়েজ কি কি এলিমেন্টের উপর ডিপেন্ডেন্ট, বা ওয়েজ আসলে ওয়েজের যেটা আমরা বলবো যে কোন কোন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কাছে ওয়েজ একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যদি স্ট্যাটিস্টিক্যালি বলার চেষ্টা করি। এক একজনের এক এক রকম মতামত ছিল। সো সেই ক্ষেত্রে খুব আফটার 1960 এবং 1990 পরে এই দুই ধাপে many of the economists they try to prove that যে যার পিছনে, যার পড়াশোনার পিছনে, যার ট্রেনিং এর পিছনে যত বেশি খরচ হয় তার ওয়েজটা তত বেশি হয়। সো এই ধরনের আইডিয়া আসছে যে দেয়ার আর হিউজ ডিফারেন্স ইন ডুইং এমবিএ ইন দ্য ইউএস বিজনেস স্কুল। ইউএস বিজনেস স্কুলে in some of the university the tuition fees so high যে সেখানে আপনার স্টিভ জব সে নিজেই তো তখন, যদিও হি ওয়াজ নট দ্যাট মাচ রিচ, কিন্তু ওনার স্টুডেন্ট লাইফে উনি ওনার এমবিএ কমপ্লিট করতে পারেন নাই সেকেন্ড সেমিস্টারের পরে। এন্ড মেনি অফ দ্য স্টুডেন্ট দে অ্যাকচুয়ালি টেক এডুকেশন লোনস। এই সব কিছু মিলে দেখা যায় যে কোনো কোনো বিজনেস স্কুলে অনেক বেশি টিউশন ফি, কিন্তু আবার পাশাপাশি ওই বিজনেস স্কুলগুলোর রিসার্চ এবং অন্যান্য রিসার্চে দেখা যায় যে ওই বিজনেস স্কুলগুলা থেকে যারা পাশ করছেন, যারা গ্রাজুয়েট হচ্ছেন, তাদের আসলে এভারেজ স্যালারিও ভেরি হাই। সো দেয়ার আর এভিডেন্স যে হিউম্যান ক্যাপিটাল বা এডুকেশন, ট্রেনিং, দেন ভেরি স্পেসিফিক এক্সপোজার, এগুলার পিছনে যদি ইনভেস্ট করা যায়, ইন পার্সন ইনভেস্ট করা যায়, তাইলে ওই ব্যক্তির ওয়েজ বা স্যালারিটা বেশি হয়। So this is a very simple understanding on the human capital theory, but the proponent of lately the proponent of marginal productivity theory, তারা যেটা বলেছেন যে শুধু হিউম্যান ক্যাপিটাল থাকলে হবে না। ঠিক যেইভাবে একটা আপনার অনেক টাকা যদি থাকে আর সেটা যদি আপনি একটা রুরাল এরিয়াতে একটা গ্রোসারি শপে ইনভেস্ট করেন, সেখান থেকে তো আসলে অনেক বেশি রিটার্ন আসবে না। ঠিক একইভাবে হিউম্যান ক্যাপিটাল আপনার আছে, ইউ আর এ বার্কলে গ্রাজুয়েট, কিন্তু আপনি এসে বাংলাদেশের একটা মফস্বলের বেকারি জেনারেল ম্যানেজার হইলেন। বেকারিতে যদিও জেনারেল ম্যানেজার থাকে না, মফস্বলে ধরেন ম্যানেজার হইলেন, তাইলে তো আর আপনি আপনার ব্যাচমেটদের মতো স্যালারি আর্ন করতে পারবেন না। কারণ আপনার ব্যাচমেটদের স্যালারি, তারা হচ্ছে বিভিন্ন অ্যাডভান্স ইকোনমিতে টপ অফ দ্য টপ অর্গানাইজেশনে যা আর্ন করছে, দেখা যাবে যে বেকারি হয়তো ওই আপনার ব্যাচমেটদের স্যালারির সমানই হচ্ছে তার রেভিনিউ। সো এই কারণে মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরির প্রপোনেন্টরা বলেন যে শুধুমাত্র ক্যাপিটাল থিওরি, হিউম্যান ক্যাপিটাল ইজ রিকোয়ার্ড, ইট ইজ নেসেসারি, বাট দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। সেই ক্যাপিটালটা কোথায় প্রযুক্ত হচ্ছে, কোন অর্গানাইজেশনের কাজে লাগছে, এবং সেই অর্গানাইজেশনে কতটুকু মার্জিনাল প্রোডাক্টিভিটি সে ইয়েল্ড করতে পারছে, তার উপর ডিপেন্ড করবে ওয়েজটা। অর্থাৎ ডেফিনেটলি হিউম্যান ক্যাপিটাল ইজ রিকোয়ার্ড, that is not ignored, that is not opposed by the marginal productivity theory, কিন্তু বলা হচ্ছে যে শুধু হিউম্যান ক্যাপিটাল থাকলেই চলবে না, সেটা কোথায় কোন অর্গানাইজেশনে ব্যবহৃত হচ্ছে এবং সেটা ব্যবহার করে কতটুকু মার্জিনাল প্রোডাক্টিভিটি আর্ন হচ্ছে, কারণ এই মার্জিনাল প্রোডাক্টিভিটির উপরই
একটা প্রপোর্শনই স্যালারি হিসাবে কেউ পেয়ে থাকে, কোনো একজন ওয়ার্কার পেয়ে থাকে। সো দিস ইজ দ্য সুপ্রিমেসি ওভার capital theory, human capital theory of supremacy of marginal productivity theory over human capital theory. সো হিউম্যান ক্যাপিটাল থিওরি থেকে কোথায় আসলে আরেকটু এক্সটেন্ড হয়েছে মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি, এটা আমাদের জানা থাকলো। এইখানে মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরিকে এক্সপ্লেইন করতে গিয়ে একটু ইকোনমিক্যালি বলা আছে, যেমন বলা আছে যে সাপ্লাইটা পারফেক্টলি ভার্টিক্যাল, দ্যাট ইজ ইনইলাস্টিক। এইসব বিষয় আসলে আপনাদের যদি কারো কারো বুঝতে একটু কঠিন মনে হয়, আমি যতটুকু বললাম এটলিস্ট এতটুকু আপনার মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি সম্পর্কে মনে রাখাটা বাঞ্ছনীয়, যে নাম্বার ওয়ান, হিউম্যান ক্যাপিটাল থিওরি ইজ ওকে বাট দ্যাট ইজ নট এনাফ। এটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরির প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে হিউম্যান ক্যাপিটালটা কোথায় ইউটিলাইজ হচ্ছে, কোন অর্গানাইজেশনে, কোন সেক্টরে, কোন দেশে, কোন অর্গানাইজেশনে ইউটিলাইজ হচ্ছে, তার উপর ডিপেন্ড করবে যে ওই হিউম্যান ক্যাপিটালের মার্জিনাল প্রোডাক্টিভিটি কত হবে। সো যদি মার্জিনাল প্রোডাক্টিভিটি কম হয় তাইলে তো আর বেশি স্যালারি দেওয়ার উপায় নাই। সো যদি ওই হিউম্যান ক্যাপিটাল তার ম্যাচ অনুযায়ী, সে যত ভালো হিউম্যান ক্যাপিটাল তত ভালো অর্গানাইজেশনে যদি এমপ্লয়েড হতে পারে বা ইউটিলাইজড হয়, তখন মার্জিনাল প্রোডাক্টিভিটিটাও হাই হয়, সেও বেশি স্যালারি পেতে পারে। সো দিস মাচ অ্যাবাউট 4.2, at least last অর্থাৎ রিসেন্ট টু or last two theories we have to go through. And then about document number 4.3, very very important document, wage differential and discrimination, মজুরি পার্থক্য এবং মজুরি বৈষম্য। সো মজুরি পার্থক্যের ক্ষেত্রে প্রথমেই আমাদের এই চারটা বিষয় মনে রাখতে হবে। দেয়ার আর মেনি আদার্স থিংস অলসো, কিন্তু এই চারটা অর্থাৎ কম্পেনসেটিং ওয়েজ ডিফারেন্সিয়াল, ডিফারেন্স ইন লেবার কোয়ালিটি, রেন্ট এলিমেন্ট ইন ওয়েজ ফর ইউনিক ইন্ডিভিজুয়ালস, প্রেজেন্স অফ নন কম্পিটিং গ্রুপ ইন দ্য লেবার মার্কেট। সো যেহেতু স্যামুয়েলসনের বইয়ে এই চারটা বিষয়ের উল্লেখ আছে এবং নট টু মেক ইট কমপ্লিকেটেড আমরাও এটাকে চারটা বলছি, বাট ইন সাম অফ দ্য ইন্ডিয়ান বুকস এন্ড আদার বুকস ইটস মেবি 7, 8 or 9। সো আমরা যেহেতু মানে চারটাতে কনসেন্ট্রেট করছি, এই চারটা আমাদেরকে খুব ভালো জানা রাখতে হবে যে কম্পেনসেটিং ওয়েজ ডিফারেন্স হচ্ছে যেই কাজ যত কঠিন সেইখানে তত বেশি স্যালারি পাওয়া যায়। এটা হচ্ছে একটা আইডিয়া, কিন্তু সব সময় একটা আইডিয়া আরেকটা আইডিয়ার কমপ্লিমেন্টারি বা সাপোর্টিভ নাও হতে পারে। সো ইন দিস রিগার্ডস অন্য একটা আইডিয়াতে বলা হচ্ছে ওকে, সহজ কাজ, এমডি সাহেব বসে বসে কাজ করেন, আর যে হচ্ছে লোডার সে হচ্ছে আপনার মাথায় বোঝা নিয়ে চলাফেরা করে 6 তলা পর্যন্ত, সে হচ্ছে গার্মেন্টস এর জিনিসপত্র পৌঁছে দিচ্ছে সিঁড়ি দিয়ে। সো সেই ক্ষেত্রে তো কঠিন কাজ হচ্ছে 6 তলা পর্যন্ত বোঝা উঠানো, বাট ওয়াই দ্য জিএম ইজ গেটিং মোর স্যালারি। তখন বলা হচ্ছে যে ডিফারেন্স ইন লেবার কোয়ালিটি। সো লেবার কোয়ালিটিটা কি? লেবার কোয়ালিটি এগেইন হিয়ার কামস দ্য হিউম্যান ক্যাপিটাল থিওরি, যে যেই হিউম্যান ক্যাপিটাল, যার হিউম্যান ক্যাপিটাল বেশি তার লেবার কোয়ালিটি বেশি, সে তত বেশি সফিস্টিকেটেড কাজ করতে পারে এবং তার ওয়েজটা তত বেশি হয়। and rent elements in the ways of unique individuals, আমরা আপনাদের সাথে আলোচনা করেছি যে প্রত্যেকটা প্রফেশনে দেয়ার আর সাম চ্যাম্পিয়ন্স, প্রত্যেক প্রফেশনে দেয়ার আর সাম চ্যাম্পিয়ন্স, এবং যে যে প্রফেশনে চ্যাম্পিয়ন তারা হচ্ছে অন্য ওই প্রফেশনে অন্য যারা ভালো প্রফেশনাল তাদের থেকে অনেক বেশি স্যালারি পায়। সো আই টকড অ্যাবাউট দ্য এমডিজ ইন দ্য প্রাইভেট ব্যাংকস। যখন আমরা আসলে 2012-13-এ এই বিষয়ে একটু বোঝার চেষ্টা করি, তখন মোরাললেস এক্সপ্লিসিটলি নোন ইনফরমেশন থেকে আমরা জানতাম যে তখন ব্যাংকের এমডি সাহেবদের অন এন এভারেজ স্যালারি ছিল 5 to 7 lakhs per month, but there were few, around 3 or 4 MD, they were earning around 20 lakhs that time. এটার কারণ হচ্ছে যে দে আর ভেরি ইউনিক ইন্ডিভিজুয়ালস। ঠিক একইভাবে আপনি
সে ফুটবলেও দেখবেন, ইট ইজ এ প্রফেশনাল ইন্ডাস্ট্রি ইন ইউরোপ। তো সেইখানে অন্য ভালো প্লেয়ারদের যে এভারেজ স্যালারি আছে সেখান থেকে ডেফিনেটলি সুপারস্টারদের স্যালারি বেশি। এটা হলিউড বলিউডে ইন এভরিওয়্যার। So that is the rent elements in the ways of unique individuals. And finally, very important issue সেটা হচ্ছে non-competing group, presence of non-competing group labor market এ যখন somebody got a very higher skill like becoming an engineer or doctor, so they cannot actually compete each other even if they were at the same student of the same grade or student of the same caliber, same merit when they have completed HSC. তারপর somebody go for studying medical and some other go for engineering. এখন মেডিকেল প্রফেশনালদের স্যালারি যদি if it is very high, চাইলেও ইঞ্জিনিয়ার they are meritorious but they cannot actually change their profession, so they actually be in the non-competing group. ডাক্তারদের সাথে আর ইঞ্জিনিয়ারদের কম্পিটিশন হচ্ছে না। ঠিক একইভাবে 8-10 বছর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে কাজ করলে যদি দেখা যায় যে না সাপ্লাই চেইন প্রফেশনালরা বেশি বেতন পাচ্ছে, তখন চাইলেও আপনি আপনার জব এক্সপেরিয়েন্সটাকে ইগনোর করে সাপ্লাই চেইন ম্যানেজার হওয়ার চেষ্টা করতে পারছেন না। ইট উইল বি টু রেয়ার, খুব এক্সেপশনাল কেস ছাড়া। So that's why there exist non-competing groups in the labor market, and all these things make ওয়েজ ডিফারেন্সিয়াল, মজুরি পার্থক্যের কারণ। সো এইখানেও আপনারা এটা একটু দেখার চেষ্টা করবেন। যেহেতু স্যামুয়েলসনের বই থেকে সরাসরি নেওয়া, সেই ক্ষেত্রে অন্য ডকুমেন্টের সাথে এই ডকুমেন্টের একটু ডিফারেন্স হচ্ছে যে এই ডকুমেন্টের ফার্স্ট প্যারাগ্রাফ গুলা হচ্ছে একটু ইন্ট্রোডাক্টরি বা ব্যাকগ্রাউন্ড, অনেক সময় তো সেকেন্ড প্যারাগ্রাফে আপনার মেইন মেসেজটা আছে। সো এইখানে আপনাকে একটু খেয়াল করতে হবে যে ওয়েজ ডিফারেন্সিয়ালটা কেন হয়, দেন এই ওয়েজ ডিফারেন্স ইন লেবার কোয়ালিটির ক্ষেত্রে কি কারণে এই লেবার কোয়ালিটিটা ডিফারেন্ট হয়, again come the human capital issue. রেন্ট এলিমেন্ট অফ দ্য ইউনিক ইন্ডিভিজুয়াল, এখানে যা লেখা আছে সেইটা আমি আপনাদেরকে জানিয়েছি, বাট ইট ইজ মেবি লেস ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম, কারণ এটা জাস্ট উই আর হ্যাভিং এ ইউএস সিচুয়েশন হিয়ার। অ্যান্ড প্রেজেন্স অফ নন কম্পিটিং গ্রুপ, এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, কি কারণে আসলে এটা নন কম্পিটিং গ্রুপের মধ্যে চলে আসে। সো সেকেন্ড প্যারাগ্রাফটা, থার্ড প্যারাগ্রাফ, এগুলার প্রথম লাইনগুলো আপনারা একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। Then comes about the wage discrimination. Again, wage discrimination এর ডেফিনেশনটা খুব ভালো করে দেখবেন। দুই ধরনের ওয়েজ ডিসক্রিমিনেশনের কথা আমরা বলেছি, জেন্ডার এন্ড রেসিয়াল। সো জেন্ডার ওয়েজ ডিফারেন্স বা ডিসক্রিমিনেশনটা কি এবং রেসিয়াল ওয়েজ ডিসক্রিমিনেশনটা কি, এই দুইটা একটু দেখবেন। যত জায়গায় যত বোল্ড লেটার পাবেন সবগুলাকেই খুব ইম্পর্টেন্স দিবেন। সো এখানে ইন্ডেক্স অফ ডিসিমিলারিটি কি এটা একটু জেনে রাখবেন। দিস ইজ সামথিং, এ মেথড অফ মেজারিং দ্য ডিগ্রি অফ জেন্ডার ইনইকুয়ালিটি ইন এ মিক্স অকুপেশন। বিভিন্ন পেশাতে কতটুকু জেন্ডার ইনইকুয়ালিটি আছে, জেন্ডার বেস ওয়েজ ইনইকুয়ালিটি আছে, সেটার ইন্ডেক্সের নামই হচ্ছে ইন্ডেক্স অফ ডিসিমিলারিটি। সো এটা একটু জেনে রাখার চেষ্টা করবেন। আর এইখান থেকে থিওরি অফ মার্কেট ডিসক্রিমিনেশন, এখান থেকে শুরু করে এই বাকি এক পেজ, সো দিস 1.5 পেজ at the last of document number 4.3, এটা আপনাদেরকে আমি পড়াইও নাই এবং আমি মনে করি না যে এখান থেকে কোনো প্রশ্ন হওয়া উচিত, যদি হয় সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। সো this is document number 4.3. Let's get into document number 4.5. So 4.5 again you will look into the definition of collective bargaining at the second paragraph. Collective bargaining এর definition, this is given by ILO. So ILO এর definition টা খুব ভালো করে দেখবেন।
কালেকটিভ বার্গেনিং এজেন্টরা বা ট্রেড ইউনিয়ন, তারা হচ্ছে চার ভাবে আহ, তারা ওয়েজ বাড়ানোর জন্য চেষ্টা করতে পারে। সো এই চার কি কি ভাবে, এই চার ভাব অর্থাৎ চার, দেয়ার আর ফোর ওয়েজ, এই চারটা ওয়ে আপনি হচ্ছে খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবেন, এজ ওয়েল এস কি কি বিষয়ের উপর কালেকটিভ বার্গেনিং হয়। সো হোয়াট আর দ্য মেজর বার্গেনিং ইস্যু। তাইলে এই 4.5-এ প্রথমত আমরা তিনটা ইস্যু পেলাম। একটা হচ্ছে ডেফিনেশন, সেকেন্ডলি হচ্ছে দিস মেজর বার্গেনিং ইস্যুস, কি কি বিষয়ের উপর বার্গেনিং হয়। সো ইফ ইউ ফাইন্ড সাম কোয়েশ্চন দ্যাট হোয়াট ইজ জব সিকিউরিটি, জব সিকিউরিটি এটা হোয়াট টাইপস অফ বা হুইচ টাইপস অফ বার্গেনিং ইস্যু। সো আপনি যাতে বলতে পারেন আইদার ইট ইজ পিওরলি ইকোনমিক্যাল ইস্যু অর ইট ইজ ওয়ার্ক রুলস রিলেটেড ইস্যু অর ইট ইজ এ প্রসিডিউরাল ফিচার রিলেটেড ইস্যু। সো সেই ক্ষেত্রে এই বার্গেনিং ইস্যুগুলো আপনাকে একটু খেয়াল করতে হবে, মনে রাখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ দিস ফোর টাইপস, যেই চার ভাবে ট্রেড ইউনিয়ন চেষ্টা করতে পারে। সো এই কি কোন চার ভাবে চেষ্টা করতে পারে সেটা হচ্ছে খুব শর্টলি আপনি চারটা নেরেশন মনে রাখার চেষ্টা করবেন। নট রিকোয়ার্ড টু গো উইথ দিস গ্রাফস এন্ড ফিগার্স। যারা গ্রাফ ফিগার আগে পারেন তাদের জন্য তো গ্রাফ ফিগার বোঝাটা কোনো কঠিন কাজ না, কিন্তু যাদের আগে গ্রাফ দেখার আহ, অভ্যস্ততা নাই তাদের নতুন করে এই 4.5-এর গ্রাফগুলা দেখার প্রয়োজন নাই। সো ইউ ক্যান গো উইথ দ্য নেরেশন, এবং প্রয়োজন বোধে আপনি নেরেশন গুলা নিজের মতো করে একটু বুঝে রাখেন, বিকজ দিস ইজ দ্য অনলি এরিয়া, যে আমি গত সেশনে আপনাদেরকে জানিয়েছি যে দ্য অ্যানালিটিক্যাল কোয়েশ্চন উইল নট মোর দেন 5, তিনটা চারটা হতে পারে, পাঁচটাও হবে কিনা সন্দেহ আছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য এরিয়া যেখান থেকে একটু কনসেপচুয়াল বা অ্যানালিটিক্যাল কোয়েশ্চন হতে পারে। সো দ্যাটস ওয়াই ইউ জাস্ট মেক বাই ইয়োরসেলফ যে রেস্ট্রিক্টিং লেবার সাপ্লাইটা কি সেটা একটু বুঝে নিজের মতো করে লিখে রাখেন, লিখে এক্সারসাইজ করেন, ইউজিং দেয়ার কালেকটিভ বার্গেনিং পাওয়ার ডিরেক্টলি, এই জিনিসটা কি সেটা একটু বুঝে রাখার চেষ্টা করেন। দেন রেস্ট increasing the demand for labor and restricting the employers who possess monopoly power. সো এই চারটা বিষয় খুব ছোট, 2-3 লাইনে নিজের মতো করে লিখে লিখে একটু প্র্যাকটিস করেন, that will help you a lot. And the last question of the chapter 4, that is, can trade union raise wage? Trade union wage raise করতে পারে কিনা? সো এটা ক্লাসেও আপনাদেরকে জানিয়েছি, প্রয়োজন বোধে আপনি এখন একটু লিখে রাখেন যে ইয়েস দে ক্যান ট্রাই ইন 4 ওয়ে, তারা এই চার ভাবে চেষ্টা করতে পারে। যদি তারা কোনোভাবে সফল হয় তাইলে শর্ট রানে নমিনাল ওয়েজ বাড়াতে পারে, কিন্তু লং রানে রিয়েল ওয়েজ বাড়াতে পারে না। সো আনসারটা প্রয়োজন বোধে লিখে রাখেন। আই এম সেইং এগেইন যে ট্রেড ইউনিয়ন চার ভাবে ওয়েজ বাড়ানোর চেষ্টা করতে পারে, যেই চার ভাব আমরা একটু আগে দেখে আসলাম। যদি তারা কোনোভাবে সফল হয় তাইলে শর্ট রানে নমিনাল ওয়েজ বাড়াতে পারে, কিন্তু লং রানে রিয়েল ওয়েজ বাড়াতে পারে না। সো এই যে তারা যেটা পারে না বাড়াতে, এটাই বিভিন্ন রিসার্চ এবং এভিডেন্সে আসছে, এবং আপনি থার্ড প্যারার ফার্স্ট লাইনগুলোকে একটু ইম্পর্টেন্সের সাথে দেখবেন যে এন্টায়ার ইকোনমির ওয়েজ বাড়াতে পারে কিনা। মোস্ট অফ দ্য এভিডেন্স সাজেস্টেড নট, মানে রিসার্চ থেকে মোস্ট অফ দ্য এভিডেন্স থেকে দেখা যাচ্ছে যে ট্রেড ইউনিয়নরা নেশন ওয়াইড সবার রিয়েল ওয়েজ বাড়াতে পারে না। সো কেন পারে না সেটা আপনাদেরকে আমি ক্লাসে এক্সপ্লেইন করেছি, যে যদি কোনোভাবে ওয়েজ বাড়াতে ট্রেড ইউনিয়নরা সমর্থ হয়, নমিনাল ওয়েজটা বাড়ে, কিন্তু শ্রমিকরা তাইলে হচ্ছে এমপ্লয়ারদের কাছ থেকে কিছু বেশি টাকা পায়। এখন এটা হচ্ছে লেবার মার্কেটের ঘটনা। লেবার মার্কেটে কি হয়, এমপ্লয়িরা এমপ্লয়ারের কাছ থেকে কিছু বেশি মজুরি পায়, কিন্তু এই এমপ্লয়াররাই আবার প্রোডাক্ট মার্কেটে হচ্ছে সেলার, আর মোস্ট অফ দ্য এমপ্লয়িজ আর বায়ার ইন দ্য প্রোডাক্ট মার্কেট। সো লেবার মার্কেটে বায়ার হচ্ছে এমপ্লয়ার,
আর এমপ্লয়িরা হচ্ছে তাদের লেবারের সেলার। তো লেবারের সেলার হিসাবে তারা যখন কিছু বেশি টাকা মালিকদের কাছ থেকে প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে নিয়ে নেয়, সমষ্টিগতভাবে আবার ওই প্রতিষ্ঠানের মালিকদেরকে তাদের ফেস করতে হয় গুডস এন্ড সার্ভিস মার্কেটে। যে গুডস এন্ড সার্ভিস মার্কেটে আসলে প্রতিষ্ঠানের মালিকরা উৎপাদক হিসাবে পণ্য সেবার হচ্ছে সেলার, যেখানে আবার ওয়ার্কার বা এমপ্লয়িরা হচ্ছে বায়ার। সো এইদিকে মজুরি হিসাবে যত টাকা বেশি পে করতে হয়, পণ্যের দাম বাড়িয়ে এমপ্লয়াররা, মিল মালিকরা সেটাকে পণ্য বাজার থেকে উসল করে নেয়। তাহলে একদিকে মজুরি বাড়লে অন্যদিকে যখন পণ্য সেবার দাম বেড়ে যায়, এই পণ্য সেবার মেজরিটি বায়ার যেহেতু হচ্ছে আবার শ্রমিকরা, সেই ক্ষেত্রে আর তাদের রিয়েল ওয়েজ বাড়ে না। ওই ইনফ্লেশন হয়ে যাওয়ার কারণে, ইনফ্লেশন অ্যাডজাস্টেড যখন হয় তখন আর রিয়েল ওয়েজটা বাড়ে না। সো দিস ইজ দ্য এক্সপ্লেনেশন উইল নট কাম ইন দ্য এক্সাম। এটা আপনার জানা থাকলো যদি আগে কেউ খেয়াল করতে না পারেন। সো যেটা খুব সুস্পষ্টভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে শ্রমিক সংঘ বা ট্রেড ইউনিয়ন তারা 4 ভাবে ওয়েজ বাড়ানোর চেষ্টা করতে পারে, যেটা এখানে পেজ 2 তে লেখা আছে। এই 4 ভাবের মধ্যে যদি কোনোটাতে তারা সফল হয়, তাহলে শর্ট রানে নমিনাল ওয়েজ বাড়ে, কিন্তু লং রানে রিয়েল ওয়েজ বাড়ে না। এবং মোস্ট অফ দা এভিডেন্স থেকে, মোস্ট অফ দা রিসার্চ থেকে দেখা যায় যে ইয়েস, ট্রেড ইউনিয়ন cannot actually raise the real wage of the entire economy. টোটাল ইকোনমিতে যত ওয়ার্কাররা কাজ করে তাদের রিয়েল ওয়েজ বাড়াতে ট্রেড ইউনিয়নরা সমর্থ হয় না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ইজ অন চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আদারওয়াইজ উই লাইক টু গো টু চ্যাপ্টার 5। চ্যাপ্টার 4 নিয়ে কোনো প্রশ্ন? স্যার আপাতত নেই স্যার, আমরা স্যার নেক্সট যেতে পারি। ওকে, থ্যাংক ইউ। Okay, chapter 5, just look into একদম প্রথমে যে স্টক ভেরিয়েবল, ফ্লো ভেরিয়েবল আছে, those are more and more mathematical issues. Just a 2-minute break. Assalamu alaikum, sir. Sir. जी सर। जी सर। जी सर। Okay, sorry for the interruption. Just back into the lesson. So প্রথমে যে stock variable, flow variable আছে, these are really important to know for human resource manager, but may not be very important for this exam. এই এক্সামের জন্য আমার কাছে এই ইস্যুতে পরবর্তী যে ইস্যুগুলো আছে, অর্থাৎ এমপ্লয়মেন্ট কি, আনএমপ্লয়মেন্ট কি, দেন এমপ্লয়েড পারসন কে, আনএমপ্লয়েড পারসন কে, লেবার ফোর্স কি, নট ইন লেবার ফোর্সে কারা, লেবার ফোর্স পার্টিসিপেশন রেট কি, এমপ্লয়মেন্ট রেট কি, আনএমপ্লয়মেন্ট রেট কি। সো ইচ অফ দ্য ডেফিনেশনস মে হ্যাভ এ কোয়েশ্চেন। সো এইখান থেকে এটা এজ এ কোয়েশ্চেন সেটার আমার বলার কোনো উপায় নাই যে আসলে কোনটা আছে। বাট দিস থিংস আর নট ভেরি ডিফিকাল্ট। এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট বুঝলে আপনি এমপ্লয়মেন্ট রেট, আনএমপ্লয়মেন্ট রেটও বুঝবেন, এমপ্লয়েড পারসন, আনএমপ্লয়েড পারসনকেও বুঝবেন। সো আসলে এই দুইটার মধ্যে 6টা আইডিয়া আছে। সো রেটের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে যে আসলে লেবার ফোর্স, it is a portion of the labor market population, but when employed and employment and unemployment rate, that is actually a portion of the labor force. So এই নিচের অংশটা, এটা কোনো ফর্মুলা না, সিম্পল একটা শতকরা অঙ্কের মতো বিষয়। তো লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, it is with population, but employment rate and unemployment rate, those are with লেবার ফোর্স। এটা শুধু একটু খুব খেয়াল করতে হবে।
যেটা আমাদের জেনারেল কনসেপশনের সাথে অনেক সময় একটু ডিসিমিলার। জেনারেলি আমরা মনে করি যে 18 কোটি জনগণের মধ্যে যারা কাজ করছে না তারাই মনে হয় বেকার, তাইলে প্রতি 100 জনের মধ্যে কয়জন কাজ করছে না ওইটাই মনে হয় বেকারত্বের হার। কিন্তু আসলে বিষয়টা তা না, বরং ওয়ার্কিং এজ এন্ড অ্যাক্টিভলি সার্চিং ফর জব, এইরকম পিপুলকে আমরা বলি হচ্ছে লেবার ফোর্স। সেই লেবার ফোর্সের কত পোর্শন আসলে জব পাচ্ছে না, সেটার পার্সেন্টেজটাই হবে আনএমপ্লয়মেন্ট রেট। সো এটা একটু খেয়াল করতে হবে। সো প্লিজ কাম আপ উইথ অল দিস six definitions, that is employment, unemployment, employed people, unemployment, unemployed people, employment rate and unemployment rate. এই 6টার পাশাপাশি আরো 3টা বিষয়, একটা হচ্ছে লেবার ফোর্স কি, নট ইন লেবার ফোর্স কি, আর লেবার ফোর্স পার্টিসিপেশন রেট কি। সো পরবর্তীতে যে 3টা বললাম যে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট এন্ড নট ইন লেবার ফোর্স, these three are more important. বাকিগুলো ইম্পর্টেন্ট, বাট these three are more important. সেক্টরাল প্যাটার্ন অফ আনএমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট নিয়ে আমরা খুব বেশি ডিসকাস করি নাই বা এখানে খুব বেশি রাইট আপও নাই, একবার একটু পরে রাখতে পারেন। আর টাইপস অফ আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আনএমপ্লয়মেন্টের টাইপ যেগুলা ফ্রিকশনাল, স্ট্রাকচারাল এবং সাইক্লিক্যাল। ফ্রিকশনাল, স্ট্রাকচারাল এবং সাইক্লিক্যাল, এই 3টা আনএমপ্লয়মেন্টের ডেফিনেশন আপনাকে খুব 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 ভালো করে দেখে রাখতে হবে। এবং ডেফিনেটলি আপনার হচ্ছে টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টের একটা টাইপ। সো এই টাইপটা একটু দেখে রাখতে হবে। এটা জাস্ট ভেরি সিম্পলি যেহেতু সে খুব দ্রুত টেকনোলজির চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমাদের অফিসেও এরকম আছেন, সরকারি অফিস দেখেই তারা এখনো জবে আছে, আদারওয়াইজ দে শুড বি আনএমপ্লয়েড। যে খুব ভালো টাইপিস্ট ছিলেন, খুব ভালো টাইপিস্ট ছিলেন, কিন্তু কোনোভাবেই তারা কম্পিউটার শিখতে পারেন নাই। এখন তো আর বিআইএম এ কোনো টাইপরাইটার নাই, ইভেন মোস্ট অফ দা কেসেস এ নাই। তো ওনারা একটু বয়স্ক, 2-3 বছরের মধ্যে রিটায়ারমেন্টে যাবেন, কিন্তু আসলে তাদেরকে ট্রেনিং দেওয়ার ফলেও তারা আসলে এই কম্পিউটারে অ্যাডাপ্ট করতে পারে নাই। মানে সাম পিপল দে হ্যাভ সাম লিমিটেশন। আগের যুগে এটা ছিল, যত দিন যাচ্ছে এটা আপনাদের মতো ইয়াং পিপলের কাছে খুব হাস্যকর মনে হবে যে টাইপ পারে অথচ কম্পিউটারে মানে শিখতে, মানে কম্পিউটার আবার শিকার কি আছে। বাট ঠিক একইভাবে বিভিন্ন ক্ষেত্রেই বিভিন্ন ম্যানুফ্যাকচারিং প্লান্টস এন্ড আদার্স, আগে যারা আসলে ম্যানুয়াল মেশিনে অথবা সিম্পল ইলেকট্রিক মেশিনে আপনার এমব্রয়ডারি করতেন, এখন দেখা যাচ্ছে যে কম্পিউটার এইডেড এমব্রয়ডারি চলে আসছে। সো তাদের অনেকেই আবার এটাতে অ্যাডাপ্ট করতে পারছেন না। সো এইরকম টেকনোলজিক্যাল চেঞ্জের কারণে, টেকনোলজিক্যাল আপডেটেশনের কারণে প্রফেশনাল লেভেলে যতগুলা চেঞ্জ আসে সেটার সাথে অ্যাডাপ্ট করতে না পেরে যারা আনএমপ্লয়েড হয়ে যান তারাই হচ্ছে টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। সো এটা একটু তাহলে 4 ধরনের আনএমপ্লয়মেন্ট আপনাকে একটু মনে রাখতে হবে: ফ্রিকশনাল, স্ট্রাকচারাল, সাইক্লিক্যাল এবং টেকনোলজিক্যাল। This is about 5.1 and 5.2 6 ধরনের লেবার মার্কেট নিয়ে আমরা প্রধানত কথা বলেছি: ন্যাশনাল, লোকাল, ইন্টারনাল, এক্সটার্নাল, প্রাইমারি এন্ড সেকেন্ডারি। সো ন্যাশনাল, লোকাল, ইন্টারনাল, এক্সটার্নাল, প্রাইমারি এন্ড সেকেন্ডারি। সো এই 6 ধরনের লেবার মার্কেটের ডেফিনেশন বলার চেয়ে বলবো যে ডেফিনেশন প্লাস হচ্ছে ফিচার। আসলে কিভাবে কোন লেবার মার্কেটটাকে চেনা যায়। যেমন প্রাইমারি লেবার মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এইখানে পার্মানেন্ট জব এবং আপনার হচ্ছে জবের রিটেনশন ইজ হাই, জব টেনিওর ইজ হাই। সো পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট প্লাস জব টেনিওর যদি লঙ্গার হয় তাহলে আমরা বুঝতে পারি দিস ইজ এ প্রাইমারি লেবার মার্কেট। সেকেন্ডারি কে বুঝতে পারি যদি আসলে কন্ট্রাকচুয়াল হয়, ক্যাজুয়াল হয়, আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা শর্ট টার্ম বেসিসে হয়,
part-time basis হয়, so all those things goes to secondary labor market. সো এটা একটু খেয়াল করা, ইন্টারনাল, এক্সটার্নাল, ন্যাশনাল এন্ড মাত্র 6টা কনসেপ্ট। এই 6টা কনসেপ্টকে খুব ডিটেইল বলবো না, একদম কোর মেসেজটা আপনাকে মনে রাখতে হবে। আর লাস্টলি আমরা সোসিওলজিক্যাল লেবার মার্কেটে বেশ কয়েকটা লেবার মার্কেট নিয়ে ডিসকাস করেছি, এর মধ্যে ফার্স্ট টু এন্ড লাস্ট টু, প্রথম দুইটা অর্থাৎ ব্যুরোক্রেটিক লেবার মার্কেট এন্ড প্রফেশনাল লেবার মার্কেট, আর লাস্ট দুইটা সেটা হচ্ছে ম্যানেজারিয়াল লেবার মার্কেট এন্ড ইউনিক সার্ভিস লেবার মার্কেট। সো ইউনিক সার্ভিস লেবার মার্কেট তো অলরেডি আমরা দুইটা জায়গায় পেয়েছি, যেটা আমরা বলেছি রেন্ট এলিমেন্ট ফর দ্য ইউনিক ইন্ডিভিজুয়ালস। ইউনিক ইন্ডিভিজুয়ালসদের লেবার মার্কেটই হচ্ছে ইউনিক সার্ভিস লেবার মার্কেট। সো প্রথম দুইটা, দ্যাট ইজ ব্যুরোক্রেটিক লেবার মার্কেট এন্ড প্রফেশনাল লেবার মার্কেট, এই দুইটা খুব ইম্পর্টেন্টলি, এবং ম্যানেজারিয়াল লেবার মার্কেট এন্ড ইউনিক সার্ভিস লেবার মার্কেট, এই 4টা লেবার মার্কেট অন্ততপক্ষে আপনি একটু বেশি ভালোভাবে বুঝে রাখার চেষ্টা করবেন বলে আমি আশা করছি। স্যার So- আমি তো স্যার একটু লিখছিলাম, কাইন্ডলি আরেকবার একটু বলবেন স্যার, ব্যুরোক্রেটিক তারপর হচ্ছে প্রফেশনাল। জি, ব্যুরোক্রেটিক, প্রফেশনাল, ম্যানেজারিয়াল এবং ইউনিক সার্ভিস, এই 4টা, প্রথম দুইটা এবং শেষ দুইটা। Okay, so do you have any question on chapter 5? Yes, sir. ওকে, চ্যাপ্টার 6 থেকে জাস্ট আমি বলে রাখি, কালকে আই ট্রাই টু টেক এ সেশন অন 10 o'clock। সেশন না হলেও যাতে আপনারা খুব বেশি অসুবিধায় না পড়েন, এই জন্য আমি আপনাদেরকে বলে রাখি, রাত্রে যদি আপনাদেরকে একটা লিংক পাঠাই তাইলে সেশন হবে, নাইলে কালকে সেশন নেওয়াটা কঠিন হবে, সম্ভব হবে না। আপনাদের যদি আর কোনো প্রয়োজন থাকে সেই ক্ষেত্রে হয়তো আমি বুধবার সকালে আবার আরেকটা সেশন নিতে পারবো, বাট হয়তো প্রয়োজন নাও হতে পারে। আই উইল ট্রাই টু মেক ইট টুমরো ফ্রম 10 o'clock। জাস্ট এ মিনিট, অনেক বেশি নয়েজ আসছে। সরি, তেমন কিছু করার নাই। সো চ্যাপ্টার 6 থেকে আপনারা খুব ইম্পর্টেন্টলি যা দেখবেন সেটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। চ্যাপ্টার 6 এ মূলত দেয়ার আর অনলি 2 টপিকস। একটা হচ্ছে যে বাংলাদেশের লেবার পলিসিটা কেমন। সো লেবার পলিসির দুইটা ডকুমেন্ট আপনাদেরকে দিয়েছি, একটা হচ্ছে খসড়া আর একটা হচ্ছে যেটা আসলে পাস হয়ে আসছে। সো দুইটার টেক্সটের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই, বাট আপনি হচ্ছে খসড়াটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য সুইটেবল, এই জন্য এটা দেখাচ্ছি, বাট ইউ জাস্ট স্টাডি অন, মেক ইউর স্টাডি অন দ্য লিগাল টেক্সট, যেটা হচ্ছে 2012 সালে পাস হয়ে আসছে। তাইলে 2012 সালে যেটা পাস হয়েছে সেটা তো অবশ্যই মনে রাখতে হবে যে লেটেস্ট লেবার পলিসি হচ্ছে ন্যাশনাল লেবার পলিসি 2012, এটা মনে রাখতে হবে। আর এখানে পেজ 5 পর্যন্ত অর্থাৎ লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত আপনারা একটু বেশি মনোযোগ দিয়ে পড়বেন, লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত, অর্থাৎ এই লেবার পলিসির গোল এন্ড অবজেক্টিভ কি সেটা আপনাকে খুব ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে। আর এই লেবার পলিসি আসলে বাস্তবায়ন কে করার, বাস্তবায়নের ফোকাল পার্সন কে, তার মানে হচ্ছে গোল এন্ড অবজেক্টিভ, লক্ষ্য এবং উদ্দেশ্য, এটা একটু ডিটেইল দেখবেন। এটার হচ্ছে ফোকাল পয়েন্ট কে নাম্বার 16, এটা একটু দেখবেন। এটা বাংলাদেশের কততম লেবার পলিসি সেটাও একটু জেনে রাখার চেষ্টা করবেন। দিস ইজ দ্য থার্ড লেবার পলিসি, ফার্স্ট ওয়ান ইন 1972, সেকেন্ড ওয়ান ইন 1980, সো 72, 80, এর পরেই হচ্ছে 2012, দ্যাট ইজ 2012। সো দিস ইজ দ্য থার্ড ওয়ান।
সো এই বিষয়গুলা অন্তত পক্ষে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। খুব ইম্পর্টেন্টলি গোল এন্ড অবজেক্টিভ গুলা দেখবেন। আর সেকেন্ড যে ইস্যুটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের লেবার মার্কেটের ফিচার গুলা কি কি। লেবার মার্কেটের ফিচার নিয়ে আপনাদেরকে অনেকগুলা ডকুমেন্ট দিয়েছি, সেটা পড়ার সুযোগ আপনাদের কম হতে পারে, এই জন্য আপনাদের সাথে আমরা একটা এক্সারসাইজ শেয়ার করেছি, যেটা আমরা পাওয়ার পয়েন্টে এই এক্সারসাইজটা, অর্থাৎ দেয়ার আর সাম পয়েন্টস যে বাংলাদেশের লেবার মার্কেটের ফিচার কি, লো ওয়েজ, সারপ্লাস labor, deficiency of required or technical skill, education system is not aligned with the labor market, then labor exploitation আছে, decent work environment নাই, female workerদের insecurity আছে, labor law enforcementটা খুব appropriate না, as well as private sector-এ আপনার welfare provision কম, demographic dividend prevail করছে, ফিমেল পার্টিসিপেশন বাড়ছে, ওয়ার্কারদের ভালনারেবিলিটি আছে, এবং দেয়ার ইজ এ ভেরি লার্জ ইনফর্মাল সেক্টর। সো এটলিস্ট মানে সবচেয়ে কম করে হলেও এই পয়েন্টগুলা আপনারা একটু বুঝে মনে রাখার চেষ্টা করবেন ফর চ্যাপ্টার 6। সো দ্যাটস অল ফর টুডে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আদারওয়াইজ আই লাইক টু কনক্লুড হিয়ার। এক্সকিউজ মি স্যার, স্যার সরি আমি মাঝে একটু সময়ের জন্য দূরে ছিলাম। আমাকে 5.1 এ কি ছিল সামান্য একটু বলা যায় স্যার? সরি স্যার, একটু রিপিট করবেন যদি সম্ভব হয়। স্যার আমার হচ্ছে চ্যাপ্টার 6 নিয়ে ছোট্ট একটা কথা ছিল স্যার। জি বলেন। স্যার আপনি বলেছেন যে লক্ষ্য এবং উদ্দেশ্যটা আমরা একটু ভালো করে দেখব। এটা কি শুধু ওইটাই দেখব নাকি 1 থেকে 4 মানে 1 to 4 অবধি দেখব, নাকি অনলি লক্ষ্য এবং উদ্দেশ্যটা বেশি করে দেখব? ডেফিনেটলি আপনি গোল মানে আমি ইম্পর্টেন্স গুলাকে এমফাসাইজ করার অর্থ এই না যে বাকিগুলো আপনি পড়বেনই না। সো ডেফিনেটলি আপনি, আপনার কাছে তো আমার ফার্স্ট রিকোয়েস্ট হচ্ছে যে টোটাল ডকুমেন্ট গুলো একবার রিডিং পড়া, তারপরে স্যার। হচ্ছে যেগুলা বেশি ইম্পর্টেন্স দিয়েছি সেগুলাকে একটু রিপিটেডলি এক্সারসাইজ করা। সো ওকে ডেফিনেটলি আপনি অন্য বিষয়গুলাও পড়বেন, কিন্তু যেগুলাকে বলেছি বেশি এমফাসাইজ করেছি, আপনিও সেগুলাকে বেশি এমফাসাইজ করবেন। ওকে চ্যাপ্টার 5.1 এর মধ্যে ফার্স্টলি আমরা হচ্ছে টোটাল 9টা ডেফিনেশন আছে। 9টা ডেফিনেশন আছে, এর মধ্যে 6টা হচ্ছে ভেরি মাচ রিলেটেড। এই 9টা ডেফিনেশন আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে। এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়েড, আনএমপ্লয়মেন্ট, এমপ্লয়েড পারসন, আনএমপ্লয়েড পারসন, এমপ্লয়মেন্ট রেট এন্ড আনএমপ্লয়মেন্ট রেট। এই 6টার পাশাপাশি আরো 3টা ডেফিনেশনস, একটা হচ্ছে লেবার ফোর্স, একটা হচ্ছে নট ইন লেবার ফোর্স, আর একটা হচ্ছে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। সো এই লাস্ট 3টার ইম্পর্টেন্স বেশি, লেবার ফোর্স, নট ইন লেবার ফোর্স, লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। সো এই 9টা ডেফিনেশন আমাদেরকে অবশ্যই দেখে ফেলতে হবে। আর 4টা টাইপস অফ, দেয়ার আর 3 টাইপস অফ আনএমপ্লয়মেন্ট, চিফলি ফ্রিকশনাল, স্ট্রাকচারাল এন্ড সাইক্লিক্যাল। এর পাশাপাশি স্ট্রাকচারাল এর মধ্যে যে টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট আছে, ওয়ালাইকুম সালাম, যে টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্টের ইস্যুটা আছে সেটাও একটু দেখতে হবে। তার মানে ফার্স্টলি 6 ডেফিনেশন, অ্যানাদার 3 ডেফিনেশন এন্ড 4 টাইপস অফ আনএমপ্লয়মেন্ট, এই বিষয়গুলো একটু দেখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার, থ্যাঙ্কস আ লট। সরি স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি। Okay, so we are concluding here. Wish for your good luck. যদি কোনো মানে আপনারা আজকে একটু পড়াশোনা করবেন, যদি কোনো প্রশ্ন থাকে হয় কালকে আমি একটা সেশন নেওয়ার চেষ্টা করব। কালকে যদি সেশন না হয় এবং আপনাদের যদি আরো ডিসকাশন প্রয়োজন থাকে তাহলে সিআররা আমাকে একটু মেইল করবেন, so that I can take a session in next Wednesday. Thank you. ওকে থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ।